গাড়ি দ্রুতগতিতে এই শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলছে। কানন জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মন যেন শূন্যে ভাসছে। শিলার মুখে শোনা কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। পালক বাবা মা, যমজ বোন, আর সেই কঠিন সত্য। কানন শিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে। আমরা কোথায় যাচ্ছি শিলা? শিলা বলে, তোমার অতীতের কাছে, যেখানে তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আর একটু ধৈর্য ধরো কারণ সত্যি হয়তো তোমাকে কষ্ট দেবে, কিন্তু এই সত্য জানা তোমার প্রয়োজন। কানন আর কিছুই বলল না। তার মনে এক অজানা শঙ্কা আর উত্তেজনা কাজ করছিল। শিলার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দই যেন ধীরে ধীরে তাকে এক গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামলো সুন্দর একটা বাড়ির সামনে। শিলা গাড়ির ভেতরেই বসে থেকে কাননের দিকে তাকিয়ে বাড়িটিকে ইঙ্গিত করে বলে, এই বাড়িটা দেখছো? এটাতেই থাকে তোমার আসল বাবা মা, তোমার যমজ বোন পুষ্প আর ভাই। ঠিক তখনই শিলার চোখ আচমকাই পড়ে বাড়ির সামনে। শিলা উত্তেজিত কণ্ঠে ফিসফিস করে বলে, কানন, ওই দেখো তোমার আসল বাবা মা। কাননের তৃষ্ণার্ত চোখ দুটো শিলার দেখানো দিকে ছুটে গেল। গাড়ির কাচের জানলার ভেতর দিয়ে সে তাকালো। সেখানে একটা রিকশা থেকে নামলেন একজন মধ্যবয়স পুরুষ আর একজন নারী। সাধারণ পোশাকেই আছে, ক্লান্ত কিন্তু ধীর মুখের অভিব্যক্তি। তাদের আচরণেই বলে দিচ্ছে যে তারা স্বামী স্ত্রী। শিলার ভাষ্যমতে এরাই তার জন্মদাতা আর জন্মদাত্রী। বশির হায়াত আর শিরিন বেগম মাত্রই চৌধুরী বাড়ি থেকে ফিরলেন। উদয়কে পুলিশ ধরে নেওয়ার পর মালাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না তাদের কাছে। উল্টো নিজেদেরই দোষী মনে হচ্ছিল। মালাকে ওই রকম অবস্থায় রেখেই চলে আসতে হলো বশির হায়াত আর শিরিন বেগমের। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দিতে ব্যস্ত বশির হায়াত, আর তার পাশেই শিরিন বেগম অলির মুখে দাঁড়িয়ে আছে। ওইদিকে চোখের সামনে নিজের আসল বাবা মাকে দেখে মুহূর্তের মধ্যেই কাননের হৃদয় যেন শব্দহীন কাঁপনে ভেঙে পড়ল। তার চোখের কোণে জমে উঠল অশ্রু, বুকের গভীরে এক অজানা আবেগের ঢেউ। কানন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শিলার দিকে তাকায়। শিলা চোখের ইশারা করে কাননকে আশ্বস্ত করলো যে তারাই তার আসল মা বাবা। এই মুহূর্তে শিলার এই চোখ তার কাছে পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য চোখ। আর হবে নাই বা কেন, সে তো সবচেয়ে বড় প্রমাণই দেখিয়ে দিয়েছে যে কাননের যমজ বোন পুষ্প। কানন আবারও তাকালো রিক্সার সামনে দাঁড়ানো সেই দুজন মানুষের দিকে, যারা তার পুরো জীবনের এক অমীমাংসিত প্রশ্নের উত্তর। আজকের এই মুহূর্তে কাননের জীবন যেন এক নতুন মোড় নিল। বাইরে বাতাস বইছে, চারপাশে কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝেই কাননের অন্তর্গত আবেগ যেন আকাশে ছড়িয়ে পড়ল। সেই আবেগের বশীভূত হয়ে কানন গাড়ি থেকে নামতে গেলে শিলা তৎক্ষণাৎ কাননের হাত দুটো চেপে ধরে বলে, কানন, কোথায় যাচ্ছ তুমি? আমি বলেছিলাম না তুমি তোমার বাবা মায়ের সামনে যেতে পারবে না? একই কথা বলে শিলা কাননের হাত দুটো শক্ত করে চেপে ধরে গাড়ির ড্রাইভারকে জোর গলায় বলে, ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। কানন চোখে অশ্রু নিয়ে তার বাবা মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, একটা বার শিলা, একটা বার আমি ওনাদের সামনে গিয়ে জিজ্ঞেস করব কেন তারা এতদিন আমাকে তাদের আদর যত্ন স্নেহ থেকে আমাকে দূরে রেখে গিয়েছিল। সেই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি। কারণ জানতে চাও তোমার সত্যিকারের বাবা মা কেন তোমাকে তাদের থেকে দূরে রেখেছে? জানতে চাও তুমি? কানন উৎসুক কণ্ঠে বলে, হ্যাঁ শিলা, আমি জানতে চাই। এই কথা জানার জন্য যে আমার প্রাণ ব্যাকুল হয়ে আছে। শিলা বলে, টাকার জন্য কানন। তারা তোমাকে টাকার জন্য ডক্টর রেদওয়ান জাহাঙ্গীরের হাতে তুলে দিয়েছিল জন্মের পরেই। তাদের কাছে তুমি শুধু এক বোঝা ছেলে। আর ওই পুষ্প, সে তো তাদের স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছে। তারা তোমার মতো আরেকটি সন্তানের দায় নিতে চায়নি, তাই তোমাকে তারা বিসর্জন দিয়েছে। তারা চেয়েছে তোমাকে বিক্রি করার পর যে টাকা, সেটা দিয়ে পুষ্পকে স্বাচ্ছন্দ্যভাবে বড় করে তুলবে। পুষ্পকে ওই গ্রামের জীবন থেকে শহরের জীবন দিবে। না হলে ওই গোলাম গ্রামের একজন সামান্য স্কুল হেডমাস্টার কিভাবে এই শহরে এত সুন্দর বাড়ি করে এসে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে? তুমি একবার ভাবো। ওই বাড়িটা যে দেখছো, এই বাড়িটা কিন্তু ডক্টর রেদওয়ানের টাকায় দেওয়া বাড়ি। কানন অবাক হয়ে বলে, কি শুধু টাকার জন্য আমার বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছে? না, আরেকটা কারণ আছে। তোমার গায়ের রং। তোমার গায়ের রং দেখে তোমার বাবা মা তোমাকে বিক্রি করে দিয়েছে কানন।
গায়ের রং, কিন্তু আমার আর পুষ্পর গায়ের রং তো কোনো ফারাক নেই। তাহলে পুষ্পকেই কেন দিল না, আমাকেই কেন দিল? শিলা শুকনো ঢোক গিলে আবারও বলে, হয়তো বা ওই সময় তোমার গায়ের রং পুষ্পর থেকে আরও ঢের কালো ছিল, আর তাই তো তোমাদের দুজনের মধ্যে তোমাকেই বেছে নিয়েছে বিক্রির জন্য। আর সত্যি কথা বলতে তোমার বাবা মায়ের কাছে দুটো মেয়ের কোনো প্রয়োজনই ছিল না। তারা ভেবেছিল কালো দুটো মেয়েকে পেলে পুষে বড় করে তারা কি করবে, তার চেয়ে ভালো একজনকে বিক্রি করে টাকা দিয়ে যদি অন্য একজনকে পেলে পুষে বড় করা যায়, তাতে ক্ষতি কি? আর ডক্টর রেদওয়ান আঙ্কেলের তো কোনো বাচ্চা ছিল না, তাই তিনি তোমার বাবা মায়ের চাহিদা অনুযায়ী টাকা দিতে রাজি ছিলেন। আর তার ফলেই আজ তুমি তোমার বাবা মায়ের কাছে থেকে দূরে। শিলার কথাগুলো কাননের হৃদয়ে তীরের মতো বিঁধতে লাগলো। তার মন যেন একটা বিশাল ধাক্কা খেয়ে অন্ধকারে ডুবে গেল। শিলার প্রতিটি শব্দ তাকে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে বাধ্য করলো। টাকার জন্য, শুধু টাকার জন্য কোনো বাবা মা কি তার দুই মেয়ের মধ্যে একটা মেয়েকে বিক্রি করে দিতে পারে? শুধু গায়ের রং, এর জন্য কি বাবা মা তার সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? কই, পুষ্পকে তো দূরে ঠেলে দিল না, তাহলে আমাকেই কেন? আমি কি তাদের কাছে শুধু বোঝা ছিলাম? কানন নিজের মনেই বিড়বিড় করে বলে। তার মনে এক বিষাক্ত ঘৃণার বীজ অঙ্কুরিত হলো। কানন দাঁতে দাঁত চেপে বলল, তারা আমাকে ত্যাগ করেছে শুধু টাকার জন্য, আর পুষ্প, সে তো তাদের চোখের মণি। এই সম্পর্ক আমার জন্য আর কিছুই না, শুধু ধোঁকা। আমি কখনো তাদের ক্ষমা করব না। আমি কখনো এই সম্পর্কে ফিরে আসব না। ওরা আমার কেউ না, কিছু না। আমি ক্ষণিক কি আমার বাবা মার কাছে ফিরে যাব। তারাই আমার সব। তারা আমাকে এতদিন আদর যত্ন দিয়ে যা এই স্বার্থপর লোভী বাবা মার কাছে আমাকে কখনোই ফিরাবে না। কানন মনের ভেতর প্রতিজ্ঞা করলো সে আর কখনো তাদের কাছাকাছি যাবে না, এমনকি ভুল করেও তাদের ক্ষমা করবে না। শিলা মনের মধ্যে খুশির হাওয়া বইল। সে তীর যেদিকে নিশানা করেছে, তীর ঠিক সেই দিকে গিয়েই বিঁধেছে। শিলা তখনই কাননের হাত ধরে বলে, কানন, আমি তোমাকে আমার জীবনে কিছু কথা বলতে চাই। আমি জানি এই মুহূর্তে আমার কথা শোনার ধৈর্য বা মানসিকতা কোনোটাই তোমার নেই, কিন্তু কি করব বলো, তোমাকে কথাগুলো বলা আমার খুব জরুরি। কারণ তোমাকে বাংলাদেশে এনে তোমার জীবনের আসল সত্যের মুখোমুখি দাঁড় করার আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। কে এই পুষ্প, কে এই কানন, এই তোমাদের কাউকে কিন্তু আমি চিনতাম না। কিন্তু আজ দেখো, এই পুষ্প আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, শুধু তার স্বার্থ আর লোভের কারণে। কানন চোখের পানি মুছে ভ্রু কুঁচকে বলে, পুষ্প তোমার জীবনে মূল্যবান কিছু কেড়ে নিতে চাইছে? কি সেই জিনিস? আমার সুখ, আমার আনন্দ, আমার ভালোবাসার মানুষ উজান চৌধুরী। কে এই উজান চৌধুরী? আর পুষ্পর সাথে তার কি সম্পর্ক? এই শহরের নামকরা কোম্পানি চৌধুরী গ্রুপের উত্তরাধিকারীর মধ্যে একজনই উজান চৌধুরী, আর পুষ্পর হাজব্যান্ড। কাননের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে শিলা কাননের হাত চেপে ধরে ধীর কণ্ঠে বলে, কিন্তু বিশ্বাস করো কারণ উজান ওই পুষ্পকে বিয়ে করতে চায়নি। পুষ্প জোর করে উজানকে ফাঁদে ফেলে বিয়ে করেছে। উজান তো শুধু আমাকে ভালোবাসে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না শিলা। পুষ্প উজান চৌধুরীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে? হ্যাঁ, পুষ্প আর তার পুরো পরিবারের মানুষগুলো স্বার্থপরের শীর্ষে। কথাটা বলে শিলা কাননের মুখের দিকে তাকালো। যতই হোক, কানন এখন জানে সে ওই পরিবারেরই একজন। কিন্তু শিলা দেখলো কাননের চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটে ওঠেনি। তার মানে সে ওই পরিবারকে ঘৃণা করে। শিলা আবারও বলে, কানন, ওই পরিবারের মানুষগুলো যেমন কিছু টাকার জন্য ওই শিশুকালে তোমাকে অন্যের হাতে তুলে দিয়েছিল, ঠিক তেমনি ওই পরিবারের বড় হওয়া এক এতিম মেয়েকে উজান চৌধুরীর ভাই যে কিনা অন্ধ আর খুনি, সেই ভাইয়ের হাতে তুলে দিয়েছে। কিসের জন্য জানো? ওই পুষ্পকে উজান চৌধুরীর সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই পুষ্প আর তার পরিবার এমনভাবে চৌধুরী পরিবারকে ফাঁদে ফেলেছে যে উজান চৌধুরী পুষ্পকে বিয়ে করতে বাধ্য হয়েছে। শিলা তার কথার মধ্যে আরো অসহায়ত্ব মিশিয়ে কাননকে যেভাবে পারে বুঝিয়ে নিল যে পুষ্প আর তার পরিবার শুধু স্বার্থের জন্য কত মানুষের সাথে অন্যায় করেছে। এসব শুনে কাননের মন আরো ঘৃণায় প্রণিপন্ন হয়ে ওঠে। শেষে শিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে,
কানন, আমি খুব সহায় হয়ে পড়েছি কানন। ওই পুষ্প ফাঁদে ফেলে আমার উজানকে বিয়ে করে নিয়েছে, আর এখন সে উজানকে ভুলিয়ে ভালিয়ে তার ভালোবাসা অর্জন করতে চাইছে। উজান পুরোপুরি ঠকে যাবে কানন, আর আমি একবারে শূন্য হয়ে যাব, মরে যাব আমি। শিলার অসহায়ত্ব দেখে কাননের খুব মায়া হচ্ছে। সেই মুহূর্তে শিলা কাননের হাত ধরে বলে, কানন, একমাত্র তুমিই পারো আমার কাছে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে। তুমিই পারো ওই পুষ্পর মুখোশ উজানের সামনে খুলে দিতে। কানন অবাক হয়ে বলল, আমি আমি কি করব? আমি তোমাকে সবটা বুঝিয়ে দিব কানন, তবে এর জন্য তোমাকে কয়েকদিন এখানেই থাকতে হবে। না না শিলা, আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকলে এই মানুষগুলোকে দেখলে আমার আরও ঘৃণা বেড়ে যাবে। আচ্ছা কানন, তুমি একটা কথা চিন্তা করো তো। তুমি আর পুষ্প একসঙ্গে জন্ম নিয়েছো, আর ওই পুষ্পর জন্য তোমাকে বিক্রি করে দেওয়া হলো। হ্যাঁ, আমি মানছি তুমি পুষ্পর থেকেও ভালো ছিলে, তোমার পালিত বাবা মা তোমাকে অনেক ভালো রেখেছেন। কিন্তু একটু নেগেটিভভাবে চিন্তা করো তো। যদি তোমার পালিত বাবা মা খারাপ হতো, তুমি যদি অভাব অনটনে বড় হতে, খারাপ কোনো কিছুর মধ্যে দিয়ে বড় হতে, অনেকের সাথে তো এরকম হয় বলো। আচ্ছা, তোমার বাবা মা কি একবারের জন্য তোমার খবর নিয়েছে? তুমি কোথায় আছো, কেমন আছো, বেঁচে আছো নাকি মরে গেছো? কারো হাতের টাকার বিনিময়ে তোমাকে তুলে দিয়ে তাদের দায়িত্ব শেষ। এসব কার জন্য? শুধুমাত্র ওই পুষ্পর জন্য। তারা ওই পুষ্পর আদর যত্নের ভাগ তোমাকে দিতে চায়নি। ওই পুষ্প তোমার বাবা মায়ের ভালোবাসা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর এই দিকে দেখো না, এই পুষ্প তোমার মতো আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাইছে। ও যেন আস্তে আস্তে পুষ্পকে বিশ্বাস করতে শুরু করেছে। তারপরও আমি সান্ত্বনা পেতাম এই ভেবে যে উজান যদি পুষ্পকে নিয়ে ভালো থাকতো। কিন্তু আমি জানি পুষ্প তার স্বার্থ উদ্ধার করে একদিন আমার উজানকেও ঠকাবে। হ্যাঁ, সে তো ঠকাচ্ছেই। পুষ্প একদিকে উজানের বিশ্বাস অর্জন করতে চাইছে, আর একদিকে নন্দকারের সাথে প্রেমের খেলা খেলছে। কানন আবারও অবাক হয়ে শিলার দিকে তাকিয়ে বলে, নিবিড় খন্দকার, সে কে? সে হলো এই শহরের একজন বড় মাপের ব্যারিস্টার। পুষ্প তার কাছে ইন্টার্নি করছে, আর তার ফাঁকে ওই নিবিড় খন্দকারকে প্রেমের জালে ফাঁসাতে চাইছে। আসলে কানন, আমি বললাম না, এই পুষ্প খুব দুর্দ্রবাজ মেয়ে। সে দুই নৌকায় পা দিয়ে চলে। এর মাঝে তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো। আর ওজানকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমি সুইসাইড করব কানন। আমার কাছে আর কোনো উপায় নেই। কানন হাতের মুঠো শক্ত করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুমি চিন্তা করো না শিলা, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার ভালোবাসাকে তোমাকে ফিরিয়ে দিব। এই পুষ্প সকল ভণ্ডামি মুখোশ আমি খুলে দিব। আমি এখানেই থাকবো। তুমি শুধু বলো আমাকে কি কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই তাই করব। কাননের কথা শুনে শিলা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। কিন্তু সে কাননের সামনে এই খুশি প্রকাশ করেনি। তার তীর তার দেখানো নিশানা মতোই চলছে। এই তীরকে দিয়েই তো শিলা তার লক্ষ্য পূরণ করবে। ঢাকার পিচঢালা পথ ধরে রিক্সা এসে থামে নিবিড় খন্দকারের বাড়ির সামনে। পুষ্প রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দিতে গিয়ে আবারও রিং বেজে ওঠে তার ফোনে। ফোনটা হাতে তুলে দেখে নিবিড়ের নাম ভেসে উঠেছে স্ক্রিনে। এক মুহূর্ত ভেবে ফোন কেটে গেটের ভেতরে পা বাড়ায় পুষ্প। অন্যদিকে পুষ্পের ফোন কেটে দেওয়ায় নিবিড়কে রাগিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, ফোন কেটে দিল আমার। নিশ্চয়ই উদয় চৌধুরীকে পুলিশ ধরে নিয়ে গেছে, সেই খবর পেয়েই ফোন কেটে দিল। ও যদি ভেবে থাকে আমি ওর জন্য বারবার উদয়কে ছাড় দেব, তাহলে ও ভুল ভাবছে। ঠিক আছে, আমি আর ওকে ফোনই করব না। এই কথা ভেবেই ফোনটা টেবিলে ছুঁড়ে রাখে নিবিড়। কিন্তু মন কিছুতেই শান্ত হতে চাইছে না তার। পুষ্প কেন ফোন ধরল না সেটা জানার জন্য মন অস্থির হয়ে উঠছে। ঠিক তখনই নিবিড়ের অফিস রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো পুষ্প। তাকে দেখে নিবিড়ের মন কিছুটা হলেও হালকা হলো। পুষ্প কিছু না বলে চুপচাপ সামনে থাকা চেয়ারে বসে গেল। নিবিড় তাকিয়ে রইল তার দিকে, কিন্তু পুষ্প নিজের করা কিছু কাজ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। পুষ্পের এই নীরবতা ভাঙতেই নিবিড় বলে, ফোন করেছিলাম, ফোন রিসিভ করলে না কেন? পুষ্প শান্ত গলায় জবাব দিল, বাড়ির সামনে আসতেই ফোন এলো, তাই আর রিসিভ করিনি। ও, আমি তো ভেবেছিলাম তুমি ইচ্ছা করেই ফোন কেটে দিলে। ভাবলাম হয়তো তুমি আর আসবে না,
আমার কাছে ইন্টার্নি করতে। পুষ্প মুখ তুলে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল। এই ভাবনা আসার কারণ? নিবিড় গম্ভীর হয়ে বলল। উদয় চৌধুরীকে পুলিশ থানায় নিয়ে গেছে, শুনেছো তো?